হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেট 5। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? তো বাংলা বর্ণমালায় কিন্তু মোট বর্ণ, টোটাল বর্ণ রয়েছে কিন্তু 50টি। বর্ণগুলিকে কিন্তু মাত্রা অনুসারে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তো ফার্স্ট ভাগ, প্রথম ভাগে কি বলা হচ্ছে, এটি কিন্তু পূর্ণমাত্রার বর্ণ বলা হয় প্রথম। দ্বিতীয়ত পর্যায়ে রয়েছে কিন্তু অর্ধমাত্রার বর্ণ, এবং তৃতীয়ত পর্যায়ে রয়েছে কিন্তু মাত্রাহীন বর্ণ। এই টোটাল তিনটে ভাগে কিন্তু বর্ণগুলোকে ভাগ করা রয়েছে। প্রথম যে পূর্ণমাত্রার বর্ণ, পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কিন্তু টোটাল রয়েছে 32টি। নেক্সট দেখো অর্ধমাত্রার বর্ণ, দ্বিতীয়ত। তো অর্ধমাত্রার বর্ণ কিন্তু রয়েছে টোটাল 8টি, এবং মাত্রাহীন বর্ণ রয়েছে কিন্তু টোটাল 10টি। তো আমাদের প্রশ্ন কি বলেছে, যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ তাহলে কটি? তো অর্ধমাত্রার বর্ণ তাহলে কটি রয়েছে? 8টি। তো অপশন বি হয়ে যাচ্ছে দেখো তাহলে সঠিক আনসার। তো এই 8টির মধ্যে কিন্তু স্বরবর্ণের সংখ্যা রয়েছে একটি, এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে কিন্তু 7টি। তো এই টোটাল কিন্তু 7+1, তো এই টোটাল মিলে কিন্তু 8টি বর্ণ রয়েছে অর্ধমাত্রার। তো ফার্স্ট দেখো আছে অপশন এ 7টি। তো এটি কিন্তু ব্যঞ্জন বর্ণের মধ্যে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা হচ্ছে 7টি। নেক্সট অপশন সি আছে দেখো 10টি। তো 10টি হচ্ছে কিন্তু মাত্রাহীন বর্ণের সংখ্যা, দেখো 10টি আছে। নেক্সট আছে দেখো 11টি। তো 11টি কিন্তু মোট স্বরবর্ণের সংখ্যা। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে স্বভাবতই পেট কাটা মধ্যাংশ এর ব্যবহার হয়েছে? তো পেট কাটা মধ্যাংশ মানে কি? সত্যবিধানের ব্যবহার। তো সত্যবিধানের নিয়মানুযায়ী কিন্তু তার বাইরে গিয়ে কিছু কিছু তৎসম শব্দ রয়েছে, যা কিন্তু কোনো নিয়ম ছাড়াই স্বাভাবিকভাবে সেখানে মধ্যাংশ অর্থাৎ পেট কাটা মধ্যাংশ কিন্তু ব্যবহার করা হয়। যেমন আষাঢ়, আষাঢ় বানান, বা উষা বানান, বা তোমার মানুষ রয়েছে, পাষাণ রয়েছে। তো এগুলোতে যেমন রোষ যদি লিখি, তো রোষ কিন্তু পেট কাটা মধ্যাংশ। যেমন রয়েছে পাষাণ, তো এগুলোতে কিন্তু পেট কাটা মধ্যাংশ ব্যবহার করা হচ্ছে। তো এখানে দেখো ভাষণ আছে, নেক্সট দেখো আছে মানুষ। তো অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর তাহলে মানুষ। অপশন এ কি আছে দেখো কৃষক। তো এখানে কিন্তু রিকারের পর নিয়ম অনুযায়ী পেট কাটা মধ্যাংশ আছে, দেখো কয় রি, রি এর পর কিন্তু পেট কাটা মধ্যাংশ আসছে। তো এটি কিন্তু রিকারের নিয়ম অনুযায়ী হচ্ছে তাহলে। নেক্সট অপশন বি যে আছে ভাষণ, তো এখানে কিন্তু ভস ধাতুর অন প্রত্যয় যুক্ত শব্দ নিয়ম অনুযায়ী কিন্তু এখানে পেট কাটা মধ্যাংশ এসেছে। নেক্সট লাস্ট অপশন দেখো দৃষ্টি। তো ট বর্গীয় ধ্বনির ট এবং ঠ, কি কি বললাম, ট এবং ঠ। তো এই দুটো বর্ণের আগে যুক্ত বর্ণের নিয়ম অনুসারে কিন্তু এটা পেট কাটা মধ্যাংশ হয়েছে, দেখো ট এর আগে মধ্যাংশ যুক্ত হয়েছে। নেক্সট দেখো নিচের কোন বানানটি শুদ্ধ? তো কি বানান দিয়েছে আমাদের? সমীচীন। তো সমীচীন বানান মনে রাখার একটি কৌশল তোমরা দেখে নাও। প্রথমেই মনে রাখবে যে দীর্ঘই হবে বানানটিতে, কিন্তু মনে রাখার সবচেয়ে কৌশল রয়েছে একটি, যে দুটিতেই কিন্তু দীর্ঘই হবে, দুটি দীর্ঘই হবে, অর্থাৎ দীর্ঘিকার কিন্তু যুক্ত হবে দুটিতেই। তো কি আছে দেখো, প্রথমেই ময় দীর্ঘি আছে, জয় দীর্ঘি আছে। তো আমি কি বললাম, দুটো বর্ণতেই দীর্ঘিকার যুক্ত হবে। তো অপশন এ হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গবেষণা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তো এটি কিন্তু নিপাতনের সিদ্ধ সন্ধি বা বিশেষ স্বরসন্ধি নিয়মে এটি গঠিত হয়েছে। যেমন ওকারের পর এ কার থাকলে অব উচ্চারিত হয়, যদি ও কার থাকে তারপরে যদি এ থাকে তো উভয়ে মিলে কিন্তু অব উচ্চারিত হয়। যেমন গো যোগ এসো না, তো আমি কি বললাম, ও থাকবে ফার্স্টেই, দেখো গয়ের ওকার আছে এখানে ও, তারপরে কি বললাম, এ থাকবে, তো এখানে এ নেই। নেক্সট দেখো লাস্ট অপশন গব, এখানে অ আসছে, তাহলে এটিও হচ্ছে না। তো অপশন বি দেখো আছে গব, এখানে ব, অবয়ের সাথে অ আসছে, তারপরে এ আছে, তো এটিও হচ্ছে না। ফার্স্ট দেখো আছে গো, গয়ের ওকার ও উচ্চারণ আসছে, এবং তারপরে দেখো এ আছে, তো এই উভয় মিলে কি বললাম, অব হবে, তাহলে হচ্ছে গো যোগ এসো না, তাহলে গবে শোনা। তো অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু তাহলে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, উপসর্গটি কোন ভাষার? তো বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ কিন্তু মূলত 3 প্রকার রয়েছে। টোটাল রয়েছে কিন্তু উপসর্গকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। তো কি কি ভাগে ভাগ করা হচ্ছে? প্রথম কিন্তু রয়েছে খাঁটি বাংলা ভাষার উপসর্গ, দ্বিতীয়ত কিন্তু রয়েছে সংস্কৃত উপসর্গ, বা সেটাকে কিন্তু তৎসম শব্দ বলা হচ্ছে।
অ্যান্ড তৃতীয়ত রয়েছে দেখো, সেগুলোকে কিন্তু বলা হচ্ছে বিদেশি উপসর্গ, অর্থাৎ বিদেশি ভাষা থেকে জাত। তো বাংলা ভাষায় যে খাঁটি উপসর্গ আছে এর সংখ্যা কিন্তু রয়েছে টোটাল 21টি। 21টি হচ্ছে টোটাল সংখ্যা রয়েছে। সংস্কৃত বা তৎসম শব্দ এর সংখ্যা কিন্তু রয়েছে টোটাল 20টি। আর লাস্ট দেখো হচ্ছে বিদেশি উপসর্গের সংখ্যা, সেখানে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সংখ্যা সেখানে কিন্তু কাউন্ট করা হয়নি। তো বিদেশি কি রয়েছে এখানে? অপ, যেমন সেখানে অপ দিয়ে কি কি শব্দ হতে পারে? অপমান হতে পারে, অপকার হতে পারে। এটি কিন্তু সংস্কৃত বা তৎসম উপজাত শব্দ থেকে আসছে। এটি কিন্তু সংস্কৃত শব্দ বা তৎসম বললাম। দেখো অপশন সি আছে সংস্কৃত, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এছাড়াও কিন্তু এর মধ্যে আরো উপসর্গ রয়েছে সংস্কৃত শব্দের মধ্যে, যেমন প্র আছে, পড়া আছে, এগুলো কিন্তু সংস্কৃত জাতীয় উপশব্দ। তো ফার্স্ট কি আছে দেখো, বাংলা, অপশন এ। বাংলা ভাষার উপসর্গ কিন্তু আছে আছে, অজ আছে, অঘ আছে, এগুলো কিন্তু বাংলা ভাষার উপসর্গ, অনা দ্বারা বোঝায়। তো নেক্সট আছে দেখো ফার্সি, অপশন বি। তো ফার্সি হচ্ছে কিন্তু এটি বিদেশি ভাষার উপসর্গ। এর মধ্যে কিন্তু কার বলা হয়, কার আছে, দর আছে, নিম আছে, এগুলো কিন্তু ফার্সি ভাষার উপসর্গ। নেক্সট লাস্ট অপশন দেখো আছে আরবি। তো আরবি ভাষার উপসর্গের মধ্যে রয়েছে কিন্তু আম, আম দ্বারা একটা উপসর্গ আছে, লা দ্বারা একটা উপসর্গ আছে, গড় উপসর্গও কিন্তু আরবি ভাষার মধ্যে পড়ছে। চলো নেক্সট কোশ্চেন, উপকূল কোন সমাসের উদাহরণ? তো যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই সেখানে প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কিন্তু অব্যয়ীভাব সমাস বলা হয়। তো এখানে উপ হচ্ছে কি একটি অব্যয় বা সামীপ্য বা নিকট অর্থে, অর্থাৎ কাছে অর্থে ব্যবহার করা হয়। তাহলে ব্যাস বাক্য কি হবে উপকূল শব্দে? উপকূল শব্দের ব্যাস বাক্য কিন্তু বলতে পারবো আমরা কুলের সমীপে। তো এটি কিন্তু সঠিক আনসার হবে। তাহলে দেখো অব্যয়ীভাব প্রকাশ পাচ্ছে, তো অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। নেক্সট কি আছে, অপশন বি আছে দেখো তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাসে কিন্তু পূর্বপদের বিভক্তি লোপ পায়। নেক্সট আছে দেখো দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদের অর্থ প্রধান থাকে, যেমন মাথা ও পিতা, তো মাতা পিতা দুজনকেই বোঝাচ্ছে, এটিকে দ্বন্দ্ব সমাস বলা হচ্ছে। নেক্সট দেখো আছে লাস্ট বহুব্রীহি সমাস। তো একে কিন্তু অন্য অর্থ বোঝানো হয় বহুব্রীহি সমাস দ্বারা। নেক্সট কোশ্চেন, নীল আকাশ, এখানে নীল কোন পদ? তো যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের বিভিন্ন দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায় তাকে কিন্তু বলা হয় বিশেষণ পদ। তো এখানে আকাশ সম্পর্কে কি বলা হচ্ছে না, আকাশ হচ্ছে নীল, তাহলে আকাশ হচ্ছে বিশেষ্য পদ। তো এই বিশেষ্য পদ সম্পর্কে কি বলা হলো যে নীল, তাহলে তার সম্পর্কে কিছু প্রকাশ করা হচ্ছে, তো এটাই হয়ে যাচ্ছে কিন্তু বিশেষণ পদ, অপশন বি সঠিক আনসার হচ্ছে। তো বিশেষ্য পদ তাহলে কি হবে, এবার কি আকাশ হচ্ছে বিশেষ্য পদ, কোনো নাম প্রকাশ পাচ্ছে। নেক্সট আছে দেখো অব্যয় পদ, অপশন সি। তো যে পদের কোনো রূপ কোনো পরিবর্তন হয় না তাকে কিন্তু অব্যয় পদ বলা হয়। যেমন এর উদাহরণ হিসেবে রয়েছে এবং, ও, এগুলো কিন্তু অব্যয় পদ। নেক্সট লাস্ট অপশন দেখো সর্বনাম পদ, এগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হয় সর্বনাম পদ, যেমন সে, তার, এগুলো কিন্তু সর্বনাম পদের উদাহরণ। নেক্সট কোশ্চেন, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? তো বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলোর কোনো পুরুষবাচক রূপ কিন্তু নেই, এগুলা কিন্তু সর্বদাই স্ত্রীবাচক শব্দ হিসেবেই ব্যবহৃত হয়। যেমন নিত্য কিন্তু একটি স্ত্রীবাচক শব্দ হিসেবেই ব্যবহৃত হয় সব সময়। তো এছাড়াও কিন্তু সতীন আছে, ডাইনি বা সৎমা, এগুলো কিন্তু সবসময় স্ত্রীবাচক শব্দ হিসেবেই ব্যবহার করা হয়। তো নিত্য দেখো এটা স্ত্রীবাচক শব্দের মধ্যে পড়ছে সৎমা, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। নেক্সট অপশন বি যে আছে কুলি, তো এটি কিন্তু উভয় লিঙ্গবাচক শব্দ। ঠাকুর, অপশন সি, এটি কিন্তু পুংলিঙ্গবাচক শব্দ, এর স্ত্রীলিঙ্গ কিন্তু প্রকাশ করলে হবে ঠাকুরানী। নেক্সট লাস্ট অপশন দেখো কবি, তো এটা কিন্তু পুংলিঙ্গ বা উভয় লিঙ্গের মধ্যে পড়ছে, তো এর যদি স্ত্রীলিঙ্গ প্রকাশ করি তাহলে কিন্তু মহিলা কবি হবে। নেক্সট আমি কাল ঢাকা যাব, এটি কোন কাল? তো যে কাজ আগামীতে বা ভবিষ্যতে সাধারণভাবে ঘটবে বা সম্পন্ন হবে তাকে সাধারণ ভবিষ্যৎকাল বলে। যেমন ঢাকা যাব, তো কাজটি তো ভবিষ্যতে ঘটছে, আগামীকাল আমি যাব। তো সাধারণভাবে ঘটার কথা যেহেতু হচ্ছে, তো এটি কিন্তু সাধারণ ভবিষ্যৎ হবে। তো অপশন এ দেখো আছে সাধারণ ভবিষ্যৎ, সঠিক আনসার হয়ে যাচ্ছে। নেক্সট যে আছে ঘটমান ভবিষ্যৎ, তো এটি কি হবে, ভবিষ্যতে যে কাজ চলতে থাকবে এরকম বোঝালে তাকে কিন্তু ঘটমান ভবিষ্যৎ কাল বলে। যেমন এই বাক্যটাই যদি আমি ঘটমান ভবিষ্যৎ বলি তাহলে কি বলতে পারি, যে আমি ঢাকা যেতে থাকবো না, আমার কাজটা কি চলতে থাকবে, এরকম বোঝালে ঘটমান ভবিষ্যৎ হচ্ছে। নেক্সট দেখো আছে পুরা ঘটিত ভবিষ্যৎ।
তো ভবিষ্যতের কাজ শেষ হয়ে থাকবে কিছুক্ষণ আগে, এরকম বোঝালে কিন্তু সেটা পুরাঘটিত ভবিষ্যৎ হচ্ছে। তো আমি যদি এই সেন্টেন্সটাকেই বলি পুরাঘটিত ভবিষ্যৎ, তাহলে কি হবে? আমি ঢাকা গিয়ে থাকবো, নাকি আমার ঢাকা যাওয়া কিছুক্ষণ আগেই হয়ে গেছে, আমি সেখানে গিয়ে থাকবো, তো সেটা হচ্ছে কিন্তু পুরাঘটিত ভবিষ্যৎ। নেক্সট দেখো, গাড়ি স্টেশন ছাড়লো। স্টেশন কোন কারণ? তো যা থেকে কোনো কিছু বিচ্যুত, জাত বা গৃহীত হয় বা রক্ষিত হয় তাকে কিন্তু অপাদান কারক বলে। তো গাড়িটি নিশ্চয়ই স্টেশন থেকে ছাড়লো, স্টেশনে ছিল সেখান থেকে গাড়িটি ছাড়লো, তো এখানে স্টেশন থেকে ত্যাগ করলো, তো সেটা কিন্তু হয়ে যাচ্ছে অপাদান কারক। তাহলে তো অপাদান কারক দেখা যাচ্ছে অপশন সি সঠিক উত্তর হচ্ছে। লাস্ট অপশন যে আছে অধিকরণ কারক, যদি এই বাক্যটাকেই আমি বলতাম যে গাড়ি স্টেশনে আছে, তাহলে কোথায় আছে? না স্টেশনে আছে, একটা জায়গা বোঝাতো, স্থান বোঝাতো, তাহলে কিন্তু অধিকরণ কারক বলতো, বোঝানো হতো। অধিকরণ কারকের স্থান, জায়গা, কাল, পাত্র এগুলো থাকলে কিন্তু অধিকরণ কারক হয়। তো ফার্স্ট অপশন দেখো আছে কর্ম। তো যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পন্ন করে তাকে কিন্তু কর্মকারক বলা হয়। নেক্সট দেখো আছে করণ কারক। তো যা দিয়ে বা যার দ্বারা কাজ সম্পন্ন হয় তাকে কিন্তু করণ কারক বলা হয়। নেক্সট কোশ্চেন, অর্থ অনুসারে বাংলা বাক্য কত প্রকার? তো বাংলা ব্যাকরণে বাক্যকে কিন্তু দুটো দিক থেকে শ্রেণীবিভাগ করা হয়েছে। গঠন একটা হচ্ছে কিন্তু গঠন অনুসারে এবং একটা হচ্ছে অর্থ অনুসারে। তো গঠন অনুসারে সেখানে কত প্রকার রয়েছে, অর্থ অনুসারে আমাদের বলেছে। তো অর্থ অনুসারে আমি কি বললাম, প্রথমত দুভাগে শ্রেণীবিভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি গঠন অনুসারে, একটা হচ্ছে গঠন অনুসারে এবং আরেকটি হচ্ছে কি অর্থ অনুসারে। এই দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো গঠন অনুসারে কি কিন্তু আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? না সরল, সরল বাক্য, জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। এগুলো হচ্ছে কিন্তু গঠন অনুসারে ভাগ করা হচ্ছে। আর অর্থ অনুসারে কিন্তু বাক্যকে টোটাল 5টি ভাগে ভাগ করা হয়েছে। তো এই 5টি ভাগের মধ্যে কি আছে? বিবৃতিমূলক আছে, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, ইচ্ছাসূচক আর হচ্ছে বিস্ময়সূচক। তো এই 5 ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে। তো আমাদের প্রশ্ন কি দিয়েছে যে অর্থ অনুসারে বাক্যকে কয় ভাগে? তো কয় ভাগে? তাহলে টোটাল 5টি ভাগে। দেখো 5 প্রকার আছে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে। তো ফার্স্ট অপশন দেখো আছে 3 প্রকার, এটা হচ্ছে গঠন অনুসারে, তাহলে 3 প্রকার ভাগ হচ্ছে। নেক্সট কোশ্চেন, বাঁশি বাজে ওই মধুর লগনে, এটি কোন বাচ্যের উদাহরণ? যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না কিন্তু কর্মপদই কর্তার মতো কাজ সম্পন্ন করে বলে মনে করা হয় তাকে কিন্তু কর্ম কর্তৃবাচ্য বলা হয়। তো বাঁশি নিজে নিজে বাজে না, কেউ বাজায়, কিন্তু বাক্যে বাঁশি হচ্ছে কর্ম, অর্থাৎ নিজেই তা কর্তার রূপ বলে প্রতীয়মান হচ্ছে, ভাব প্রকাশ পাচ্ছে। তো এটা কিন্তু কর্ম কর্তৃবাচ্য, তাহলে হয়ে যাচ্ছে অপশন ডি সঠিক আনসার হচ্ছে। তো ফার্স্ট অপশন কর্তৃবাচ্য, অর্থাৎ এখানে কর্তারই প্রাধান্য থাকবে। নেক্সট দেখো কর্মবাচ্য, তো কর্মের প্রাধান্য থাকে এবং কর্তায় কিন্তু সেখানে তৃতীয়া বিভক্তি যুক্ত হয়। নেক্সট অপশন সি দেখো আছে ভাববাচ্য, তো ক্রিয়ার ভাবই কিন্তু সেখানে প্রধান থাকে। নেক্সট কোশ্চেন, গতকাল থাকলে পরোক্ষ উক্তিতে কি হয়? তো উক্তি পরিবর্তন নিয়ম অনুযায়ী কি হয়? প্রত্যক্ষ উক্তিতে কিন্তু নিকটবাচক শব্দ থাকলে, অর্থাৎ কাছের শব্দ বোঝালে, সেটা যখনই পরোক্ষ উক্তিতে যাবে তখন সেটা কিন্তু দূরবর্তী শব্দ বা দূরের শব্দ দ্বারা প্রকাশ করা হয়। সেখানে কি আছে গতকাল, এটারই যদি পরোক্ষ উক্তি অর্থাৎ সেটাকে দূরবর্তী বলা হবে, তো সেটা আগের দিন বা পূর্ব দিন বোঝায়। তো দেখো অপশন বি আছে আগের দিন, আর নেক্সট আছে দেখো পূর্ব দিন। তো আমি কি বললাম, গতকালের পরোক্ষ উক্তি তাহলে পূর্ব দিন, তো অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। ফার্স্ট অপশন দেখো আছে পরের দিন, তো আগামীকাল থাকলে পরের দিন বোঝায়। নেক্সট দেখো আছে আগের দিন, তো এটা কিন্তু সঠিক অর্থ বহন করে, তবে অপশনে যেহেতু পূর্ব দিন আছে তো পূর্ব দিনই কিন্তু সেটা বেস্ট হচ্ছে। নেক্সট দেখো আছে সেদিন, তো যদি আজ থাকে তাহলে কিন্তু সেদিন অর্থ প্রকাশ পায়। নেক্সট কোশ্চেন, হরিণের চামড়া এক কথায় কি বলে? তো এক কথায় প্রকাশের একটি নির্দিষ্ট অর্থ রয়েছে, যেমন হরিণের চামড়াকে কিন্তু ব্যাকরণের ভাষায় অজিন বলা হয়। তো অজিন দেখো অপশন এ তে আছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আছে কি কৃত্তিকা, বা এটাকে কৃত্তিও বলা হয়, এটি কিন্তু বাঘের চামড়াকে বলে কৃত্তি বা কৃত্তিকা। নেক্সট আছে দেখো বলকল, এটা কিন্তু গাছের ছালকে বলা হয় বাকল বা বলকল বলা হয়। নেক্সট আছে লাস্ট অপশন চর্ম, তো এটি চামড়ার কিন্তু সাধারণ একটি সমার্থক শব্দ হচ্ছে চর্ম। নেক্সট কোশ্চেন, গোকুলের ষাঁড় বাগধারাটির অর্থ কি?
তো বাগধারার আক্ষরিক অর্থ না নিয়ে বিশেষ বা অন্তর্নিহিত কিছু অর্থ কিন্তু নিতে হয়। যেমন কি এখানে কি বলেছে, গোকুলের ষাঁড়। তো এটি বলতে কিন্তু বোঝায় এমন এক ব্যক্তিকে যে ভবঘুরে বা যার উপর কারো কিন্তু নিয়ন্ত্রণ নেই বা নিজেই ইচ্ছা মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায় যথেচ্ছ সময়, তো তাকে কিন্তু বলা হচ্ছে গোকুলের ষাঁড়। তো এটি দেখো, তাহলে অপশন বি আছে কি স্বেচ্ছাকারী লোক, অর্থাৎ এটি কি ভবঘুরে বা স্বেচ্ছাকারী বা যথেচ্ছাকারী, নিজের ইচ্ছা মতো ঘুরছে। তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ফার্স্ট অপশন যে আছে শক্তিশালী লোক, এটা কিন্তু আক্ষরিক অর্থে ষাঁড় শক্তিশালী হলেও এখানে কিন্তু সেই অর্থ প্রকাশ পাচ্ছে না। নেক্সট আছে দেখো মূর্খ লোক। তো মূর্খ বলতে কিন্তু বোঝায় অকাল কুষ্মাণ্ড বা ঢেকি অবতার ব্যবহার করা হয় মূর্খ বোঝাতে। নেক্সট লাস্ট অপশন নিরীহ লোক। তো নিরীহ বলতে কিন্তু ভিজে বেড়াল বা কপট রথে কিন্তু গো বেচারা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, পাহাড় শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তো আমাদের প্রশ্নে কি চেয়েছে, যে সমার্থক শব্দ নয় কোনটা হবে না তাহলে। তো গিরি এটা কিন্তু পাহাড়ের সমার্থক শব্দ, পর্বত হচ্ছে পাহাড়ের সমার্থক শব্দ, শৈল মানেও কিন্তু পর্বত বা পাহাড় বোঝায়। তো সলিল লাস্ট অপশন দেখো, সলিল কিন্তু হচ্ছে জল বোঝায়। তো অপশন ডি তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, প্রমাদ শব্দের অর্থ কি? তো প্রমাদ হচ্ছে কিন্তু একটি তৎসম শব্দ, যার আভিধানিক অর্থ হচ্ছে কিন্তু ভুল ভ্রান্তি বা অনবধানতা বা কিছু আসন্ন বিপদ, এরকম বোঝালে কিন্তু প্রমাদ শব্দ দ্বারা বোঝানো হয়। তো প্রমাদ গোনা অর্থাৎ কি বিপদের আশঙ্কা করা বোঝায়, কোনো কিছুর আশঙ্কা হচ্ছে। তো এখানে দেখো তাহলে ভুল বোঝাচ্ছে বা বিপদ বোঝাচ্ছে, অপশন বি সঠিক উত্তর হচ্ছে। নেক্সট কোশ্চেন, সঞ্চয়িতা কার কাব্য সংকলন? তো সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য নামের বানানে কিন্তু একটু খেয়াল রাখতে হয়, যে সঞ্চয়িতা হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সংকলনের একটি নাম, আর সঞ্চিতা হচ্ছে কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন। তবে এখানে প্রশ্নে আমাদের কি দিয়েছে, যে সঞ্চয়িতা। তো সঞ্চয়িতা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। তো অপশন এ তাহলে সঠিক উত্তর হচ্ছে। নেক্সট দেখো আছে কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামের সংকলিত গ্রন্থ কিন্তু সঞ্চিতা। নেক্সট দেখো আছে সুকান্ত ভট্টাচার্য, তার বিখ্যাত কাব্যগ্রন্থ কিন্তু রয়েছে ছাড়পত্র। অ্যান্ড লাস্ট অপশন জসীমউদ্দিন, তিনি কিন্তু একজন বাংলার পল্লী কবি। নেক্সট কোশ্চেন, চর্যাপদ কে আবিষ্কার করেন? তো বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে কিন্তু চর্যাপদ। 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থশালা থেকে কিন্তু এই চর্যাপদ আবিষ্কার করেছিলেন। তো কে আবিষ্কার করলেন তাহলে, বললাম হরপ্রসাদ শাস্ত্রী। অপশন এ দেখো সঠিক উত্তর হচ্ছে। নেক্সট অপশন বি আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার কিন্তু ওডিবিএল গ্রন্থে প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। নেক্সট দেখো আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি কিন্তু চর্যাপদের রচনাকাল ও পদকর্তাদের নিয়ে বিস্তর কিছু গবেষণা করেছেন। লাস্ট অপশন দীনেশ চন্দ্র সেন, তিনি বাংলা সাহিত্যের ইতিহাস রচনার জন্য কিন্তু বিখ্যাত হয়ে আছেন। নেক্সট কোশ্চেন, ল কোন ধরনের ধ্বনি? তো ল উচ্চারণের সময় কিন্তু জিহ্বার ডগায় ওপরের দাঁতের মাড়িতে গিয়ে ঠেকে যায়, স্পর্শ হয়, যা কিন্তু ফুসফুস তাড়িত বাতাস জিহ্বার দুই পাশ দিয়ে বেরিয়ে আসে, পার্শ্ব দিয়ে দুই সাইড দিয়ে। তো লকে সেজন্য কিন্তু পার্শ্বিক ধ্বনি বলা হচ্ছে, যে কেন না শ্বাসবায়ু জিভের দুই সাইড দিয়ে দুই পাশ দিয়ে বেরিয়ে আসছে, সেখানে কম্পন হচ্ছে। তো পার্শ্ব দিয়ে আসছে সেজন্য কিন্তু হচ্ছে পার্শ্বিক। তো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তো ফার্স্ট অপশন দিয়েছে কম্পনজাত। তো জিহ্বা কাঁপিয়ে উচ্চারিত হয় বলে তাকে কিন্তু কম্পনজাত ধ্বনি এরকম বলে। এরকম আছে কিন্তু র ধ্বনি, কম্পনজাত ধ্বনি। নেক্সট আছে দেখো তাড়নজাত শব্দ। তো জিহ্বার ডগা উল্টে বা আঘাত বা তাড়ন করে উচ্চারিত হয় বলে তাকে কিন্তু তাড়নজাত শব্দ বলে। তো তাড়নজাত শব্দের মধ্যে রয়েছে কিন্তু ডয় শূন্য র, ঢয় শূন্য র। তো উষ্মধ্বনি দেখো, উষ্মধ্বনি বা শীষ ধ্বনি বলা হয়, শ্বাসবায়ু বের হয়। তো এগুলো কি কি রয়েছে, তালবেশ্ব রয়েছে, পেট কাটা মধ্যস্ব রয়েছে, দন্তেশ্ব এবং হ। তো এগুলো কিন্তু রয়েছে উষ্মধ্বনি। চলো, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে কাউন্ট করবে, কার কত স্কোর হলো একটু কমেন্টে জানাবে। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও একটা। চলো তো, বাই।